হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সায়েন্স ইনস্টিটিউট। জেএনভিএসটি অর্থাৎ জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা, তার অনুশীলন পত্র 3 থেকে শুরু হবে আজকে। তো আগের দুটি ক্লাসে আমরা কি করেছিলাম? আমরা অনুশীলন পত্র 1 এবং 2 এর সম্পূর্ণ সলিউশন করেছিলাম। আজকের ক্লাসটা একটু ভিন্ন ধরনের হবে, যে কি কিছু ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে ক্লাস করব। একটা পুরো অনুশীলন পত্রের মধ্যে 20টি অঙ্ক থাকে, সেই 20টি অঙ্কের মধ্যে আমরা দেখি 10 থেকে 12টি অঙ্ক থাকে ভীষণ সহজ। তো সেই ভীষণ সহজ অঙ্কগুলো তোমরা বাড়িতে বহুবার প্র্যাকটিস করতে করতে শিখে গেছো। তো যে অঙ্কগুলো নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করতে হবে এবং বারবার অনুশীলন করতে হবে, সেই অঙ্কগুলোর উপরে আজকে আমরা ক্লাস করব। আজকের প্রত্যেকটা অঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট থাকবে এবং 100% পরীক্ষায় আসার পক্ষে উপযুক্ত থাকবে। আজকের ক্লাসটি ভেরি 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 ইম্পর্টেন্ট একটি ক্লাস। হাতের সামনে অবশ্যই খাতা পেন রাখতেই হবে। প্রত্যেকটা অঙ্ক করার সময় আমি যে কথাগুলো বলবো সে কথাগুলো মনে রাখবে, এবং অবশেষে যে এইচডব্লিউটা দেবো, এইচডব্লিউটা থাকবে খুব ইম্পর্টেন্ট। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস। আমরা 3 নম্বর যে সেট পাচ্ছি, অনুশীলন পত্র 200টি যে মক টেস্ট, আমাদের 200টি মক টেস্ট, সেই 200টি মক টেস্টের মধ্যে 3 নম্বর সেট এটা। 200টি মক টেস্ট বাড়িতে অ্যাটেন্ড করলে পরীক্ষা 100% সুযোগ পাবেই পাবে। তাহলে আমরা যাচ্ছি 3 নম্বর সেটের 5 দাগের অঙ্ক। কি বলছে এখানে? 7,999 কে হাজারের নিকটতম পূর্ণ সংখ্যায় প্রকাশ করলে কত হয়? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন বলছি? যে তোমরা আসন্নমান চ্যাপ্টার শিখেছো, কিন্তু এখানে আসন্নমানের যে ধারণা সেটার থেকে একটু পাল্টে যাচ্ছে। 7,999 একক, দশক, শতক। তুমি তো বলে দিতে পারো তাহলে, এই যে শতকের ঘরের আসন্ন মান, এইটার পরে 99 আছে, 50-এর বেশি, তাহলে এটা 9-এর জায়গায় 10 হয়ে যাবে। এই হয়ে গেল উত্তর। খুবই সহজ। কোথায় 7,10,99 নেই কোথাও? এইখানে কি করা যায় তাহলে? এইটাকে করে দিই 7,10,99। ডি অপশন সঠিক উত্তর। হ্যাঁ, এতটাই সহজ অঙ্ক, কিন্তু পরীক্ষার হলে গিয়ে এই অঙ্কটা তুমি যদি এইভাবে করে আসো, তুমি এই অঙ্কটাতে শূন্য পেয়ে গেলে, তাহলে কি করব? এই অপশনটা আমার দেওয়া উচিত ছিল, আমি দিইনি। এটা তো আমার মানে ভুল হয়ে গেছে। অবশ্যই অবশ্যই করে আমার এই অঙ্কের উত্তর এইটা দেওয়া উচিত ছিল। তো দেখো, এই জায়গায় একটা চিন্তা ভাবনার বিষয় রয়েছে, যে এইখানে 9-এর জায়গায় যে 10 হয়ে যাবে, শতক তো, শতকের মানে হিসাব করো, 900 দশশো, দশশো মানে কিন্তু 1000। এই দশশোকে মাঝখানে এইখানে রাখলে কি হয় দেখো, এই শূন্য শূন্য এখানে হবে, এখানে 7, 1 2 3 4 5, 5 অঙ্কের সংখ্যা হয়ে যাচ্ছে। কিন্তু আমার তো 4 অঙ্কের সংখ্যা ছিল। তো এই জন্য কি করতে হবে, 9-এর পরে যে দশশো হয়ে গেল আসন্ন মানে, দশশো মানে 1000, আর 1000 মানে হচ্ছে এই 7-এর সাথে 1000 যোগ হয়ে যাবে, আর এখানে শূন্য বসে যাবে। 1000 থেকে 1000 নিয়ে নিয়েছি, শূন্য, এই শূন্য। তাহলে উত্তর কিন্তু হবে এইটা। কখনোই মাথায় এইটা আসবে না যদি আগে থেকে জানা না থাকে যে এর আসন্ন মান যদি করো শতকের ঘরে এইটা উত্তর আসবে। এটা তো কেউ মানে চিন্তাই করতে পারবে না। অর্থাৎ এই যে অঙ্কটা আমরা করলাম, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ধারণাটাকে মাথায় রাখবে। যদি শতক বা হাজার, শতক হাজার যাই হোক না কেন, সেখানে যদি 9 থাকে আর 9-এর পরে যদি 50-এর থেকে বেশি থাকে, তাহলে কিন্তু এই জায়গায় এটা 10 হবে না। এর পূর্ববর্তী যে ঘর সেটা 1 বেড়ে যাবে আর এ শূন্য হয়ে যাবে। এটা মাথায় রাখতে হবে আমাদের। তাহলে আমরা আমাদের যে 3 নম্বর সেট রয়েছে, 3 নম্বর সেটের প্রথম অঙ্কটি সম্পূর্ণ করলাম। যাব পরবর্তী অঙ্ক 13 দাগে, ওই 3 নম্বর সেটেরই, 3 নম্বর সেটের 13 দাগ। একটি বইয়ের 1/4 অংশ পড়া হয়ে গেছে, 120 পৃষ্ঠা বাকি আছে আরো, তবে বইটিতে মোট কত পৃষ্ঠা আছে? দেখো, অংশের এই অঙ্কটাও কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। সহজের মধ্যে এই অঙ্কটা আসলে অনেকেই ভুল করে থাকবে, অনেকেই এই অঙ্কটা আসলে ভুল করবে। তাহলে এই অঙ্কটা আবার অনেকে সঠিকও করবে। এই অঙ্কটা সঠিকভাবে কিভাবে আমরা করতে পারি? দেখো, 1/4 অংশ পড়া হয়ে গেছে, তাই তো? পড়া হয়েছে, তাহলে বাকি আছে কত অংশ? এই অংশ বাকি আছে। তাহলে 4 - 1
সমান সমান 3/4 অংশ। 3/4 অংশ, এই অংশটা কিন্তু তার বাকি থেকে গেল। এই জায়গাটা যদি তুমি ধরতে পারো তাহলে এই অঙ্ক করা আর কোনো অসুবিধা নেই। তাহলে 3/4 অংশ বাকি আছে, আবার 120 পৃষ্ঠা বাকি আছে। তাহলে এত অংশ সমান সমান 120 পৃষ্ঠা। এক অংশ সমান সমান 120/3 × 4, তাহলে 160 পৃষ্ঠা। বইটিতে তাহলে মোট কত পৃষ্ঠা আছে? 160 পৃষ্ঠা আছে। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এবং ভুল হবার কোনো জায়গা নেই। অনেকে ভুল করে 1/4 অংশ সমান সমান 120 দিতে পারে, আর 1 অংশ সমান সমান গুণ 4, তাহলে 0, 4 × 2 = 8, 480 পৃষ্ঠা দিতে পারে। 480 পৃষ্ঠা আমার রাখা উচিত ছিল, এটা 480 পৃষ্ঠা করে দিতে হবে। তাহলে ভুলটা অনেকেই করবে। তো আমরা এর আগের অঙ্কটাতে কি দেখলাম? এর আগের অঙ্কটাতে আমরা যে জায়গাটা দেখলাম, এই জায়গাটা আমার কি করতে হতো? 7, 10, 0, 0, এইটা আমাকে করতে হবে। বই আমি চেঞ্জ করে দেব এবার। এই জায়গাতেও আমাদের কি করতে হবে? আমি বইয়ের মধ্যে পরবর্তীতে যারা বই পাবে তারা এই জায়গাটা এরকম পাবে। 200টি মক টেস্ট, যারা এখনো কোশ্চেন পেপার পাওনি তারা কিন্তু এই 200টি মক টেস্টের পেপার সংগ্রহ করে বাড়িতে প্র্যাকটিস শুরু করে দাও, তারা এই পরিবর্তনগুলো পেয়ে যাবে। আর এই মক টেস্টের পেপার সংগ্রহ করার জন্য 9932224569 নম্বরে যোগাযোগ করে নাও। এবার যাব ওই 3 নম্বর সেটেরই অনুশীলনপত্র 3-এরই 17 দাগ। একটি বাক্সে 1 টাকা, 5 টাকার কিছু মুদ্রা আছে। যদি মোট মুদ্রা 80 টাকা হয় তাহলে এবং 1 টাকার মুদ্রার সংখ্যা 5 টাকার মুদ্রার সংখ্যার 3 গুণ হয়, তবে 5 টাকা মুদ্রা কয়টি আছে? দেখো, এক মানে 5 টাকার মুদ্রা আছে 5 টাকা, 5 টাকার মুদ্রা আছে এক্সটি, এটা আমার ধরে নিতে হবে। তাহলে 1 টাকার মুদ্রা আছে 3 গুণ 3xt, তাহলে মোট কত হলো? মোট টাকার পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, একটা 5 টাকায় হয়, একটা 5 টাকায় হয় 5 টাকা, এক্সটি 5 টাকায় হয় কত? 5x টাকা হয়। আর একটা 1 টাকায় হয়, একটা 1 টাকায় হয় 1 টাকা, আর 3xt 1 টাকায় কত হয়? 3x টাকা। তাহলে মোট টাকা কত? 5x + 3x সমান সমান মোট টাকা 80 টাকা। তাহলে 8x সমান সমান 80, x = 10। তাহলে x কি ধরেছিলাম? 5 টাকার সংখ্যা x ধরেছিলাম, তাহলে 10টি হবে সঠিক উত্তর। অঙ্কটাকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটা পরীক্ষায় আসার পক্ষে 100% ইম্পর্টেন্ট রয়েছে, এবং আসলে অনেকেই হয়তো ভুল করতে পারো। দেখো, সংখ্যা এবং মান এই দুটো। 5 টাকার সংখ্যা প্রথমে আমি ধরে নিয়েছিলাম তো 5 টাকা আছে কয়টি? এক্সটি। তাহলে এক্সটি 5 টাকায় টাকা কত? তুমি মনে মনে হিসাব করো। একটা 5 টাকার কয়েন যদি থাকে তোমার কাছে 5 টাকা থাকবে, আর এক্সটি 5 টাকা থাকলে এত টাকা থাকবে। আর 5 টাকার সংখ্যা এক্সটি, তার 3 গুণ হচ্ছে 3x। এতটি আছে 1 টাকা, আর এতটিতে 1 টাকা করে হলে তার ভ্যালু 1 টাকা করে গুণ হয়ে যাবে, 3x টাকা হবে। তাহলে এই যে 5x + 3x, এই যে মোট 8x টাকা মোট হলো, আর এই মোট টাকার পরিমাণই তো 80 টাকা। এখান থেকে x এর মানটা বের করবো, আর x মানে হচ্ছে 5 টাকার সংখ্যা কতগুলো। অঙ্কটা বারবার করবে, বারবার করবে। লাস্টে HWটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট থাকবে, HWটা দেখে নেবে। 19 দাগে, দাদা ও বোনের বর্তমান বয়সের অনুপাত 5:3। এই 5:3, যদি তাদের বয়সের পার্থক্য 10 বছর হয় তবে বোনের বর্তমান বয়স কত? খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এটা। আমরা বেশ কিছুদিন ধরে সমষ্টি সমষ্টি করছিলাম, অন্তরটা করিনি। তাহলে চিরাচরিত নিয়ম 5x বছর আর 3x বছর করে দাও। তাহলে এই 5x আর 3x বিয়োগ করলে তাদের বয়সের অন্তর হয়ে গেল, আর এই অন্তর সমান সমান 10। 2x = 10, x = ভাগ করলে 5 হয়। তাহলে বোনের বয়স কত? বোনের বয়স 3x। 3x মানে হচ্ছে 3 × 5, 3×5 = 15 বছর। বোনের বয়স কত? 15 বছর। কোথায় আছে? বি অপশনে আছে। এই অঙ্কটার মতন অঙ্ক পরীক্ষায় আসার পক্ষে 100% গুরুত্বপূর্ণ। তাহলে আমরা চলে যাব এবার পরবর্তীতে। বাংলা আজকে করবো না। পরবর্তী সেট কোথায় আছে দেখা যাক। পরবর্তী সেট 4 নম্বর সেট, এই 4 নম্বর সেট।
নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার অনুশীলন পত্র, এইখানে এই অনুশীলন পত্রেতে 100টা সেট আছে। আর স্যাম্পেল পেপার, স্যাম্পেল পেপারে 100টা সেট আছে। আর মডেল সেট, মডেল সেটে 50টি সেট আছে, 50টি সেট আছে। তাহলে কটা হচ্ছে? 100 100 200 250টি। আর আছে প্র্যাকটিস পেপার, প্র্যাকটিস পেপারে আছে 50টি। মোট 300টি প্রশ্নপত্র আমার কাছে আছে। এই 300টি প্রশ্নপত্র যদি আজ থেকে শুরু করে পরীক্ষার আগের দিন পর্যন্ত তুমি পুরোটা কমপ্লিট করতে পারো, মানে পরীক্ষায় কমন টমন তো পরের কথা, 100% আমি বলে দেবো চান্স পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। যাব পরবর্তী অঙ্ক, যেটা আমাদের 4 নম্বর যে সেট রয়েছে এর 3 দাগে। বলছে 0 3 0 5 2 এই অঙ্কগুলিকে ব্যবহার করে 4 অঙ্কের বৃহত্তম বিজোড় সংখ্যা। আচ্ছা, আগে প্রথম বৃহত্তম সংখ্যাটা নির্ণয় করো। 5320, এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা 4 অঙ্কের। এবার আমি এই অঙ্কটা করার পরে, এইটার উত্তরে যাবার পরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গাটা নিয়ে আলোচনা করব, সেই জায়গাটা ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করবে। এইটা হচ্ছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা। আর এটার এককের অঙ্ক 0 বলতে এটা বৃহত্তম জোড় সংখ্যা হলো। এবার বৃহত্তম বিজোড় সংখ্যায় কিভাবে যাব? নিয়মটা হচ্ছে এখান থেকে বাম দিকে ঘুরতে থাকো, এই জোড়, এই বিজোড়, প্রথম বিজোড় যাকে পাবে তাকে ধরে নিয়ে কি করবে? ডান পাশে নিয়ে যাবে। আর 5 2 পড়ে থাকবে। এই যে যে 3টা আছে, এই 3টাকে গোল করে দেবে, মুছে দেবে, মুছে দিয়ে ওকে ডান পাশে এককের ঘরে নিয়ে যাবে। নিয়মটা কি বললাম? প্রথমে খুঁজবে বাম দিকে আস্তে আস্তে কোথায় বিজোড় অঙ্ক আছে, তারপরে সেই সংখ্যাটাকে বসিয়ে বিজোড় অঙ্কটাকে গোল করে দেবে, শূন্য করে দেবে। শূন্য মানে নেই, মুছে দেবে। এইটাকে নিয়ে বসিয়ে দেবে এই জায়গাতে। তাহলে 5203, উত্তর কত হবে? 5203, 5203, 5203। এইটা, এটা হচ্ছে বৃহত্তম বিজোড় সংখ্যা, এটা বৃহত্তম বিজোড় সংখ্যা। এবার আমি মেন আলোচনার জায়গাটাতে আসি। এই অঙ্কগুলোকে একাধিকবার ব্যবহার করে বৃহত্তম জোড় সংখ্যা, বৃহত্তম বিজোড় সংখ্যা 4 অঙ্কের না, 6 অঙ্কের যদি বলে, 6 অঙ্কের যখন বলবে আগে এই বৃহত্তম সংখ্যাটা কত? 5320। এবার যদি বলে বৃহত্তম সংখ্যা নির্ণয় করো 6 অঙ্কের, তখন বৃহত্তম অঙ্কটাকে বাড়িয়ে দাও, এই হয়ে গেল। আর যদি বলে বৃহত্তম বিজোড় সংখ্যা, তাহলে 555 আর 20 আর এই 3টা এখানে চলে আসবে, একই নিয়ম থাকবে তখন। আর যদি বলে ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে কি আর শূন্য তো বাম পাশে রাখলে হয় না? 0 2 3 5, এটা তো হয় না। তখন কি করতে হয়? এই তার শূন্যর পরে, এই শূন্যর পরে যেটা থাকবে সেটাকে বাম পাশে নিয়ে আসতে হবে। এইটা হচ্ছে ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা। ক্ষুদ্রতম জোড় সংখ্যা কিভাবে করব? এই একই নিয়ম। এই 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 যে প্রথম জোড় পেলাম, তাহলে 0 3 5, এই 2 3 5, শূন্যটাকে ডান পাশে নিয়ে যাও, এখান থেকে এখানে নিয়ে যাও। আর যদি বলতো যে 6 অঙ্কের, তাহলে কি করতাম? এইটাকে, এই যে তৈরি করেছিলাম, সবচেয়ে ছোটটাকে আরো দুটো বাড়িয়ে দিতাম। এবার এইটাকে নিয়ে যাব এখানে, তাহলে জোড় হয়ে যাবে। এটা 6 অঙ্কের ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা। আর এইটা হচ্ছে 350, এটা হচ্ছে 6 অঙ্কের ক্ষুদ্রতম জোড় সংখ্যা হয়ে যাবে। কেন? এই প্রথম পাওয়া শূন্যটাকে এককের ঘরে নিয়ে যেতে হবে। এই যে যে কয়েকটা নিয়ম দেখালাম, এই নিয়ম কটার মধ্যে এই যে অঙ্ক দিয়ে বলবে, এই অঙ্কগুলি দ্বারা গঠিত সংখ্যা, জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, তাদের অন্ত, তাদের সমষ্টি, তাদের পার্থক্য ইত্যাদি ইত্যাদি যা আসুক না কেন, 100% তুমি পারবে। এরকম একটা অঙ্ক পরীক্ষায় থাকার সম্ভাবনাও 100%। যাব ওই সেটেরই 6 দাগে। একটি বালতিতে 1/3 জল থাকে এবং তাতে পাঁচ আরো 5 লিটার জল ঢাললে বালতিটি অর্ধেক পূর্ণ হয়, তাহলে বালতির সম্পূর্ণ ধারণ ক্ষমতা কত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। কি করব? একটা বালতির 1/3 জল আছে, তাহলে ফাঁকা আছে কতটুকু? 1/3 বিয়োগ করে দাও, তাহলে থাকলো 2/3। এই 2/3 জল ফাঁকা রয়েছে, তার মধ্যে যদি আরো 5 লিটার জল ঢালো,
5 লিটার জল ঢাললে অর্ধেক পূর্ণ হবে। অর্ধেক কথার হচ্ছে হচ্ছে 1/2। তাহলে এই যে 3-এর 2/3 অংশ, তার সাথে আরো 5 লিটার যদি ঢেলে দাও জল, তাহলে হয়ে যাবে 1/2 অংশ। বোঝা গেল? 5 লিটার জল যদি তুমি ঢালো, 3/2 অংশ, ওই সরি, 1/3 অংশ জল রয়েছে, তার সাথে আরো 5 লিটার যোগ করব। 1/3 অংশ প্লাস, অন্যভাবেও করা যায়, আমি আর সহজ ভাবে করছি, এত কঠিন ভাবে করার দরকার নেই, ভুলে যাও। একদম সহজ নিয়মে চলে যাচ্ছে। 1/3 অংশ জল ভর্তি আছে, এই, তার সাথে আরো 5 লিটার যুক্ত করে দেব, করলে হবে কত? 1/2 অংশ। কেন? কারণ এইটা যদি এর সাথে আরো 5 লিটার ভরো, তাহলে আরো 1/2 অংশ খালি থাকে, তার মানে ভরা হয় 1/2 অংশ। তাহলে 1/2 লিখে দেবো এই জায়গায়। বিয়োগটা আমি করেছি, 1/2 1/2 বিয়োগ করেছি, কিন্তু সেটা 1/2 1/2 বিয়োগ করলে যে 1/2 হয়, তো সেই মানে 1-এর থেকে 1/2 বিয়োগ করার দরকার হয় না। সেই কারণে অর্ধেক অর্ধেক, এই, এইটার অর্ধেক আর এটার অর্ধেক। তাহলে কোনো কিছুর অর্ধেক অর্ধেক 1/2। তাহলে এই 1/3 অংশের সাথে 5 লিটার যোগ করলে 1/2 অংশ হয়ে যায়। তাহলে 1/3 অংশ, এই 5 লিটার সমান সমান এই 1/2 অংশ থেকে 1/3 অংশ ডান পাশে বিয়োগ করে দাও নিয়ে গিয়ে, থাকলো কত? 6। 3 - 2 1/6 অংশ। তাহলে 1/6 অংশ সমান সমান, 1/6 অংশ সমান সমান 5 লিটার। তাহলে 1 অংশ সমান সমান 5×6 = 30 লিটার। প্রশ্ন কি বলেছে? বলেছে সম্পূর্ণ জল ধারণ ক্ষমতা 30 লিটার। অঙ্কটা কিন্তু 100% ইম্পর্টেন্ট, এবং জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষাতে এই অংশের অঙ্ক প্রচুর আসতে দেখা গেছে। এই অঙ্কটা কিন্তু আজও পর্যন্ত আসেনি, তাহলে এবছর হয়তো এসে যেতে পারে। আবারও বলে দিচ্ছি, 1/3 অংশ ভর্তি ছিল, এটা হচ্ছে অংশ, তার সাথে যোগ হবে 5 লিটার, এটা সমান সমান হচ্ছে 1/2 অংশ। কারণ এই 1/3 অংশের সাথে 5 লিটার যুক্ত করলে তবেই অর্ধেক ভর্তি হয়, বা অর্ধেক খালি থাকে, যাই বলুক একই ব্যাপার হবে। যাব 8 দাগের সমস্যা। একটি টেবিলের ওজন 5 কেজি 200 গ্রাম, এরকম 3টি টেবিলের ওজন কত? তাহলে কেজি গ্রাম, কেজি গ্রাম, এই অঙ্ক করতে গেলে ভুল ভ্রান্তি হয়ে অনেক কিছু হতে পারে। আমাদের চিরাচরিত নিয়মে যেতে হবে, কিলো, হেক্টো। কোনোদিন এই অঙ্ক করার সময় এই নিয়মের বাইরে বেরোবে না, কোনোদিনও না। কিলো, হেক্টো, ডেকা, গ্রাম, ডেসি, সেন্টি, মিলি, এই মেথডটা আমার আবিষ্কৃত। এই মেথডে যদি অঙ্ক করো, তাহলে তোমার জীবনে এই অঙ্ক ভুল হবে না। আর এছাড়া অনেক নিয়ম আছে, 10 মিনিট সময় লাগবে, এখানে 10 সেকেন্ডের মধ্যে অঙ্কটা হবে। তাহলে 5 কেজি 200 গ্রাম, এই 5 কেজি 200 গ্রাম, গ্রামটা লিখতে গেলে ডান পাশ থেকে লিখতে লিখতে আসতে হবে। এইরকম 3টি গুণ 3। এবার আমি কি বলেছিলাম মনে আছে 2-1 দিন আগে, যে এই গুণটা করার সময় গ্রামের এই সোজাসুজি দাগ টেনে নিতে হবে গুণ অঙ্ক করার সময়। তাহলে গুণফলটা গ্রামের বাম দিকে সরতে থাকবে, 3 0 0, 3 0 0, 3 2 × 6, 3 5 = 15। কেজির ঘরে কিন্তু একসাথে এইটা বসানো যায়, আর বাকিদের ঘরগুলোতে একটার বেশি বসানো যায় না। দেখো, বাকিদের ঘরগুলোতে একটার বেশি বসানো যায় না। এবার কি করব, উত্তরে আছে 15 কেজি আর গ্রাম, তাহলে 15 কেজির এখানে দশমিক দিয়ে দাও। তাহলে 15 কেজি 600 গ্রাম, এই যে 15 কেজি 600 গ্রাম, দেখে নাও, 15 কেজি 600 গ্রাম, এইখানে 15 হচ্ছে আর এইখানে 600 হচ্ছে। তাহলে এই 15 কেজি হয়ে গেল, আর এই 600 গ্রামের এখানে হয়ে গেল। তাহলে 15 কেজি 600 গ্রামটা পেতে আমাদের খুবই সহজ হলো। কেন এই অঙ্কটাকে আমি এইভাবে করতে বলছি? এই 200 গ্রামের জায়গায় তুমি জাস্ট 700 গ্রাম করে দাও। ভুল করে মানুষ একাকার করে ফেলবে। এই জায়গাতে দেখো, কিলো, হেক্টো, ডেকা, গ্রাম, ডেসি, সেন্টি, মিলি, কত? একটার ওজন 5 কেজি 700 গ্রাম, এইখানে গুণ চিহ্ন হবে, হবে 3টে। তাহলে 3 0 0, 3 0 0, 3 7 21, 3 5 15, 17। তাহলে 17 কেজি 100 গ্রাম। কিন্তু 5 কেজি, 5 কেজি 700 গ্রাম ইন্টু 3, তাহলে 3 5 15 কেজি, আর 3 7 2100 গ্রাম।
আবার এই 2100 গ্রামকে করতে হবে কি 2 কেজি, 100 গ্রাম আলাদা করতে হবে, আবার এই 15-র সাথে 2 যোগ করতে হবে, 17 কেজি করতে হবে, 100 গ্রাম করতে হবে। অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। এ পদ্ধতি স্কুলে শেখায় তোমাদের, এইসব পদ্ধতিতে আমি যাব না। আমার চিরাচরিত পদ্ধতিতে আমি চলে আসব। এইভাবে যদি তুমি লিখে করো, তোমার কোনোদিন ভুল হবে না। যাব 9 দাগের সমস্যা। একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে 5 জন শ্রমিকের 10 ঘন্টা সময় লাগে। ওই দূরত্ব অতিক্রম করতে 2 জন শ্রমিকের কত ঘন্টা সময় লাগবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি প্রশ্নপত্রের মধ্যেও চেঞ্জ করে এখানে লিখে দিয়েছি একদম। এই অঙ্কটাতে আমাদের কি করতে হবে? এই অঙ্কটাতে আমাদের একটু চেঞ্জ করতে হবে। আমি মেন পরীক্ষার প্রশ্নপত্রে চেঞ্জ করেছি, এখানে চেঞ্জ করে দিচ্ছি। এই হবে, এই হবে উত্তর। তাহলে ঐকিক নিয়মের পদ্ধতিতে যদি এই অঙ্কটা সমাধান করো, তাহলে তোমার এক রকমের উত্তর আসবে। আর আমি শেষে আগে উত্তরটা বের করে নেব, তারপরে লজিক দেব, একটা লজিক দেব। আর সেই লজিকেই কাত হয়ে যাবে 99.9999999999% স্টুডেন্ট ভুল করবে সবাই। খুব কম ছেলে মেয়ে এই অঙ্কটা সঠিক করবে। কেন? বিষয়টা দেখো, বুদ্ধিটা কোথায় খাটিয়েছি। আচ্ছা দেখো, 5 জনের 10 ঘন্টা সময় লাগে, একজনের অনেক বেশি সময় লাগবে, 10 ঘন্টা ইন্টু 5। আর 2 জনের কম সময় লাগবে, 10 × 5/2। তাহলে 5 5 5 25 ঘন্টা। একদম সহজ অঙ্ক ছিল, এ অপশনে 25 ঘন্টা আছে। এবার উত্তরপত্রে দেখা গেল উত্তর রয়েছে সি অপশন সঠিক, কি 10 ঘন্টা। তাহলে কি একটা প্রবলেম হয়ে গেল, কোন জায়গায় হিসাবে গন্ডগোল হয়েছে কিনা একটু দেখো তো। উত্তরপত্রে উত্তর রয়েছে 10 ঘন্টা, কিন্তু উত্তর আসছে 25 ঘন্টা। এ অপশনে 25 ঘন্টা হচ্ছে 99.99% স্টুডেন্ট সঠিক করবে, সেটা কি হবে 25 ঘন্টা। কিন্তু তারাই করবে ভুল। উত্তর কিন্তু 10 ঘন্টাই সঠিক। লজিকটা এবার নিয়ে নাও। কি বলছে? একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে 5 জন শ্রমিক হাঁটছে, তাদের 10 ঘন্টা যদি লাগে, একজনেরও সেই 10 ঘন্টা লাগবে। ওই দূরত্ব হেঁটে যেতে তো একজনেরও 10 ঘন্টা লাগবে, 1000 জনেরও তাই 10 ঘন্টা লাগবে। যত লোকই হোক না কেন হাঁটতে শুরু করলো, তা প্রত্যেকেই তো একই সময়ে হাঁটবে। 2 জন গেলেও সেই তাদের 10 ঘন্টা করেই লাগবে, সবারই 10 ঘন্টা লাগবে। লোক বাড়লে কি এখানে কমছে? এই জায়গাটা লক্ষ্য রাখতে হবে। আমি মূল মন্ত্র শিখিয়েছিলাম। মূল মন্ত্র কি? এই মূল মন্ত্র যার মনে আছে তার আর এই অঙ্কটা ভুল হবে না। থিঙ্কিংটা কোথা থেকে আসছে দেখো, থিঙ্কিংটা এখান থেকে আসবে। একটা নির্দিষ্ট রাস্তা 5 জন হাঁটতে শুরু করলো, তারা 10 ঘন্টা পরে বাড়ি পৌঁছে গেল। 5 জনের জায়গায় যদি 2 জন হাঁটতে শুরু করতো, তাহলে কি তাদের কম বেশি সময় লাগতো? ওই একই দূরত্ব রয়েছে এবং 2 জন হাঁটছে, তারা এই হাঁটতে 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 এখানে যাবে। এবার এই হেঁটে পৌঁছানোর সময় লোক বেড়ে গেলে কি তাড়াতাড়ি হাঁটা যায়? লোক বেড়ে গেলে কি তাদের হাঁটার স্পিড বেড়ে যাবে নাকি? প্রত্যেকের হাঁটাটা কি যোগ হতে থাকবে? না। তুমি ভাবো, তুমি একা একা স্কুলে যাও, বাড়ি থেকে তোমার 1 ঘন্টা সময় লাগে। এবার তুমি যে সময় হাঁটছো, তোমার পাশ দিয়ে যদি তোমার বন্ধু হাঁটে, তাহলে কি তোমার 30 মিনিটে পৌঁছাতে পারবে? পারবে না। ওই সে 1 ঘন্টাই লাগবে। তো সেই লজিক থেকে বাড়লোও না কমলোও না, তাহলে একই থাকবে। বাড়লে গুণ হতো, কমলে ভাগ হতো, কিন্তু বাড়েও নি কমেও নি, তাহলে সে 10 ঘন্টাই থাকবে। কি সুপার অঙ্ক না? আর এই অঙ্ক আসলে ভুল হবে নাকি? এটার নাম হচ্ছে সুপার অঙ্ক। 14 দাগে, একটি তারের দৈর্ঘ্য 12 মিটার 30 সেন্টিমিটার। এই তার থেকে 5 মিটার 60 সেন্টিমিটার কেটে নিলে কত অংশ বাকি থাকবে? আমাদের চিরাচরিত পদ্ধতি, কিলো হেক্টর ডেকা মিটার ডেসি সেন্টি মিলি। ব্যাস হয়ে গেছে অঙ্ক। 12 মিটার 30 সেন্টিমিটার, 12 মিটার এই 12 মিটার, 30 সেন্টিমিটার এই 30 সেন্টিমিটার। এর থেকে 5 মিটার 60 সেন্টিমিটার কেটে নাও। 5 মিটার 60 সেন্টিমিটার। আমি লেখার সময় দেখো একটু উল্টো লিখছি, আগে শূন্য পরে ছয়, এইভাবেই লিখতে হয়, কারণ এই সেন্টিমিটারের ঘরে শূন্য এককের অঙ্কটা বসে। এবার একে বিয়োগ করো। শূন্য, ছয় আছে 7 হবে, 7 আছে 5 হবে। তাহলে 5 মিটার, মিটারের ঘরে দশমিক দিলে 5 মিটার 70 সেন্টিমিটার। তাহলে 5 মিটার 70 সেন্টিমিটার। কতটুকু বাকি থাকবে?
5 মিটার 70 সেন্টিমিটার। 6 মিটার 70 সেন্টিমিটার কেন এটা হলো কেন? 12 মিটার 30 সেন্টিমিটার থেকে 5 মিটার, তাহলে 5 যদি নিয়ে নাও। ও ঠিক আছে, ভুলটা হয়েছে কোথায় দেখো, 6 আর 6 12, 6 হবে। অনেকে আমাকে এর মধ্যে বলে ফেলেছে, স্যার ভুল করলেন ভুল করলেন, 6 মিটার 70 সেন্টিমিটার। তাহলে 6 মিটার 70 সেন্টিমিটার উত্তরটা পেয়ে গেছি। এবার দেখো 15 দাগের অঙ্কটা সুপার ইম্পর্টেন্ট একটা অঙ্ক, দারুণ বুদ্ধি করে করা। একের পরে এক, তারপরে দুই, তারপরে তিন, তারপরে পাঁচ। তাহলে একের পরে 1 2 3 4 5 হলে একরকম হতো। একের পরে এক কোথা থেকে আসলো? একের সাথে শূন্য যোগ করে এক হলো, দ্বিতীয় একের সাথে এক যোগ করে দুই হলো, এই দুই যোগফল দুইয়ের সাথে দুই যোগ করে ওহো হবে না, তাহলে তো 4 হওয়ার কথা ছিল। তাহলে এইখানে একের সঙ্গে শূন্য যোগ করে এক হলো, তারপরে তার সাথে এক যোগ করলাম, দুই হলো, দুইয়ের সাথে এক যোগ করলাম, তিন হলো। কিরকম হলো দেখো, দুইয়ের সাথে আবার এক যোগ করে তিন হলো, এবার তিনের সাথে দুই যোগ করে পাঁচ হলো, পাঁচের সাথে তিন যোগ করে আট হলো, আটের সাথে চার যোগ করে 12 হবে। কিন্তু লজিকটা মানলো না, 0 1 2 3 4, মাঝখানে আবার এক এক হয়ে গেছে। তার জন্য আমি বলবো যে এই অঙ্কটা আমাদের কাছে ভুল অঙ্ক বলে বিবেচিত হলো, অঙ্কটাকে আমি পরিবর্তন করে দেব। এর পরবর্তীতে যারা ভুল আছে, আমি যে লজিকটা বলেছিলাম সেই লজিকটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। পরবর্তীতে যারা প্রশ্নপত্র সংগ্রহ করবে 9932224569 নম্বরে যোগাযোগ করে যারা মক টেস্টের কোশ্চেন পেপার সংগ্রহ করবে, তাদের এই অঙ্কটা চেঞ্জ করে দেবো আমি। এটা হওয়া উচিত ছিল এটা, এক, তার সাথে শূন্য যোগ করলে এক, তার সাথে এক যোগ করলে দুই, তার সাথে দুই যোগ করলে চার, তার সাথে তিন যোগ করলে সাত, তার সাথে চার যোগ করলে 11, তার সাথে কত যোগ হবে এবার? তাহলে নিয়মটা হচ্ছে একের সাথে শূন্য যোগ করে এক পেলাম, ওই একের সাথে এক যোগ করে দুই পেলাম, দুইয়ের সাথে দুই যোগ করে চার পেলাম, চারের সাথে তিন যোগ করে সাত পেলাম, সাতের সাথে চার যোগ করে 11 পেলাম, 11-এর সাথে 5 যোগ করে 16 পেলাম। এইভাবে বাড়বে, এটা লজিক ছিল। তাহলে এই লজিকেই আমি অঙ্কটা দিয়ে দেবো, তোমরা এই কোশ্চেন পেপার সংগ্রহ করে যখন বাড়িতে পরীক্ষা দেবে তখন এটা দেখে নেবে। এবার যাব 17 দাগে। একটি পার্সে 1 টাকা 5 টাকার মুদ্রা মিলিয়ে মোট 30টি মুদ্রা আছে। যদি মোট টাকার পরিমাণ 60 টাকা হয় তবে 5 টাকার মুদ্রা কয়টি আছে? 5 টাকার মুদ্রা এখানে এক্সটি ধরবো, আর মোট যেহেতু বলে দিয়েছে 5 টাকার মুদ্রা আছে এক্সটি, আর 1 টাকার মুদ্রা আছে 30টার থেকে এক্সট্রা বিয়োগ করে দাও, এতগুলো 1 টাকা আছে। তাহলে এখানে 5x টাকা হবে মোট মূল্য, আর এখানে 1 টাকায় তো কোনো মূল্য হেরফের হয় না, এখন এত টাকা হবে, এটা এত টাকা হবে। তাহলে এই দুটোকে মোট যোগ করে দাও, যোগ করে দিলে কত হচ্ছে 5x প্লাস 30 মাইনাস এক্স, এই যোগফলটা সমান সমান কত? মোট টাকার পরিমাণ 70 টাকা। তাহলে 4x ইকুয়াল টু 70 মাইনাস 30, 4x ইকুয়াল টু 40, এক্স ইকুয়াল টু 10। তাহলে 5 টাকার মুদ্রা কতগুলি আছে? 10টি আছে। এই অঙ্ক ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু এই অঙ্ক আসতে পারে। আগেরটা ধরেছিলাম একরকম, আর এখানে এই যে 30 থেকে এক্স কে বিয়োগ করতে হচ্ছে, এই জায়গাটা লক্ষ্য রাখতে হবে, এই জায়গাটা লক্ষ্য করলেই হয়ে যাবে। এবার যাব 18 দাগে। দুটি বাল্ব যথাক্রমে 10 সেকেন্ড এবং 15 সেকেন্ড পর পর জ্বলে ওঠে। 10 সেকেন্ড আর 15 সেকেন্ড পর পর জ্বলে ওঠে, তারা একসঙ্গে আবার কখন জ্বলবে? লসাগু করতে হয়, আমি বহুবার শিখিয়েছি। 10 আর 15 লসাগু, 5 দিয়ে ভাগ করলে 2 3, 5 গুণে 10, 30 সেকেন্ড। 30 সেকেন্ড পরে জ্বলে উঠবে, তাহলে 7টা 30 সেকেন্ড, 7টার পরে আবার 7টা 30 সেকেন্ড পরে জ্বলে উঠবে। 19 দাগেরটা দেখো। বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি 50 বছর, বেশ ভালো কথা। 5 বছর পর বাবার বয়স ছেলের বয়সের দ্বিগুণ হবে, তাহলে বর্তমানে ছেলের বয়স কত? 5 বছর পরের হিসাবটা এখানে কি করতে হবে? 10 বছর যোগ করে নিতে হয় দুজনের, তাহলে 60 বছর হবে। তাহলে এইবার 5 বছর পরে যখন তাদের সমষ্টি 60 হবে, এখান থেকে
ছেলের এক্স বাবার 2x, দ্বিগুণ হয়ে গেল, এটা 60। তাহলে এখান থেকে এক্স ইকুয়াল টু 20। 5 বছর পরে ছেলের 20 বছর হবে, এখানে উত্তর এটা। কিন্তু না, উত্তর এটা করলে হবে না। 5 বছর পরে ছেলের যদি 20 হয়, এখন তাহলে তার থেকে 5 বছর কম আছে, এই 5 বছর কম করে দিতে হবে, সমান সমান এখন 15 বছর। এটা সঠিক উত্তর হবে। এই অঙ্কটা সুপার ইম্পর্টেন্ট অঙ্ক, এবং এই লেভেলের অঙ্ক যদি আসে, ঠান্ডা মাথায় অঙ্ক না করলে ভুল হতে বাধ্য, ঠান্ডা মাথায় করতে হবে। এবার যাব 20 দাগের সমস্যাটা, দেখি 20 দাগের সমস্যায় কি আছে। একটি বইয়ের দাম একটি খাতার দামে 3 গুণ। যদি একটি খাতার দাম 15 টাকা হয়, খাতা খাতা 15 টাকা, তাহলে বই কত? বই তার 3 গুণ, 15 গুণ 3 সমান সমান 45 টাকা। ব্যাস, হয়ে গেল। তবে দুটি বই, 3টি খাতার দাম একত্রে কত? দুটি বই কত? দুটো বুক, 45 গুণ 2 90 টাকা। তিনটে খাতা 3 15 45 টাকা, তাহলে যোগ করলে 135 টাকা হবে। 135 টাকা হয়ে গেল। তাহলে আমরা আজকের মতো এই যে যে ক্লাসটাতে অনুশীলন পত্র 3 এবং 4, এই দুটোর থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট অঙ্ক দেখলাম, যার প্রতিটা অঙ্ক 100% পরীক্ষায় আসার মতো, এবং নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় এই ধরনের অঙ্ক আসে। তো এইচডাব্লিউটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সিডাব্লিউ তোমরা যা তখন করলে সেটাই সিডাব্লিউ, সেটা জমা করে দিই। এইচডাব্লিউ হচ্ছে যে কটা অঙ্ক করলাম, প্রতিটি অঙ্কের মতো করে প্রতিটি অঙ্ক প্রথমে কি করবে, ফ্রেশ খাতাতে, বুঝে না ওই জায়গায়, ফ্রেশ খাতাতে সবুজ কালি দিয়ে কষে করবে। 2 নম্বর এইচডাব্লিউ কি, ওই প্রত্যেকটা অঙ্কের অনুরূপ করে একটি করে অঙ্ক গঠন করবে এবং তার সমাধান করবে। এই টোটাল এইচডাব্লিউটা কমপ্লিট করলে আশা করছি এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসলে 100% কেউ তোমাকে ভুল করাতে পারবে না, তোমার দক্ষতা অর্জন করা হয়ে যাবে যাবে যাবে। পরবর্তী ক্লাসে আবার ইম্পর্টেন্ট অঙ্কের সমাহার নিয়ে আমরা চলে আসবো। ভালো থাকো, সুস্থ থাকো, আজকের মতন ক্লাস শেষ করছি, টাটা।